টেলিফোনের ঘন্টা আবার বেজে উঠল। তাড়াতাড়ি কলটা ধরার জন্য ওঠার উদ্যোগ করতে করতে হেমাঙ্গ বলে ওঠে, আচ্ছা, ফোন এলেই তুমি অমন লাফিয়ে ওঠো কেন? কেন এই চঞ্চলতা? নমস্কার, আমি সময়িতা। আমি হিমাদ্রি। আশা করি আপনারা কুশলে আছেন। আপনাদের জানাই আগামী স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আর অভিনন্দন। গল্পকারের আজকের নিবেদন ছায়া পূর্বকামিনী। আচ্ছা, ভেবে বলুন তো, এই গল্পটির রচয়িতাকে, অর্থাৎ এই গল্পকার? শুনতে থাকুন গল্পকারের এই নতুন নিবেদন ছায়া পূর্বকামিনী। মাধবীর দিকে তীর্যক হ্যালো। দৃষ্টি হেনে ফোনটা ধরল হেমাঙ্গ। মাধবী কিন্তু নীরবে নিস্পন্দ ভঙ্গিতে স্থির হয়ে বসে রইল। ঠোঁট দুটি ঈষৎ খোলা, একাগ্র চিত্তে টেলিফোনের কথাসূত্র ধরার চেষ্টা করছে, অথচ জানে এইখানে বসে অপর প্রান্ত থেকে কি কথা আসছে তা জানা অসম্ভব। হেমাঙ্গ ফিরে এসে সিগারেট ধরাতে ধরাতে বলে, ঘড়ির দোকান থেকে ফোন করছিল। ওরা বলছে কাল শনি পরশু রবি, তারপর দিন ঈদের ছুটি। সেই মঙ্গলবারের আগে আর ঘড়ি মেরামত হবে না। পরিপূর্ণ নিটোল স্বাস্থ্য হেমাঙ্গর, সাধারণ বাঙালি ঘরের পক্ষে কিঞ্চিত বেমানান। সামনের মাথায় চুল কম, টাক পড়তে শুরু করেছে, কিন্তু পিছন দিকের বাবরি দেখার মতন। মাধবীর দিকে যখন তাকালো হেমাঙ্গ, তখন তার চোখ দুটি যেন জ্বলছে। মাধবী বলে, তোমাকে কিন্তু হেস্টিং স্ট্রিটের অ্যাটর্নি বলে মনে হয় না, দেখায় যেন মাউন্টেড পুলিশ কিংবা ওদের ঘোড়ার মতন। তেমনই তেড়ে উঠতে পারো, তবে অবশ্য হাঙ্গামা যদি বাঁধে। ওর মুখের দিকে সবিস্ময়ে তাকায় হেমাঙ্গ। কি অদ্ভুত তার ভঙ্গি, তেমনই বিচিত্র তার কথাবার্তা। সব কিছু লক্ষণ এবং ভঙ্গিমা দেখে আরও মনে হবে না যে মাধবী পরম প্রেমে আত্মহারা হয়ে আছে। এইবার কর্কশ গলায় বলে হেমাঙ্গ, তুমি কিন্তু আমাকে কিছুতেই বললে না টেলিফোন কেন তোমাকে চঞ্চল করছে? যেন কোনো অজানা জনের সংবাদের প্রতীক্ষায় রয়েছ। ব্যাপার কি মাধবী? ছি, পাগলামি করো না। কিছুক্ষণ চুপ করে থেকে আবার রুক্ষ গলায় বলে হেমাঙ্গ, নিশ্চয়ই কিছু কারণ আছে। আমার চোখে ধুলো দিতে পারবে না, আমাকে সব বলতেই হবে। দুই হাতে কপালটা চেপে কিছুক্ষণ বসে রইল মাধবী। তারপর মৃদু গলায় বলল, তোমাকে আগে বলিনি, তুমি হয়তো কি ভাববে, আমাকে পাগল মনে করবে, কিন্তু স্বপ্নটা ও। ধীর গলায় হেমাঙ্গ প্রশ্ন করে, কি কি জাতীয় স্বপ্ন? সেইভাবেই গালে হাত রেখে বসে রইল ক্ষণকাল মাধবী। তারপর যেন আত্মকথনের ভঙ্গিতে টেবিলের ওপর দৃষ্টি রেখে ক্ষীণ কণ্ঠে বলল, হয়তো অদ্ভুত মনে হবে, কিন্তু ভোরের দিকে স্বপ্ন দেখলাম যেন আমার ছোট ভাই নীলু আমার বিছানার ধারে এসে বসেছে। আমি বলছি, কিরে নীলু, এত রাত্রিরে কোথা থেকে? নীলু বললে, দিদি ভাই, আমি আর বেঁচে নেই, 12টার সময় মারা গেছি। কথাটা শুনে আমার ভারী মন খারাপ হয়ে গেল। হয়তো নিছক কল্পনা, স্বপ্ন মাত্র, কিন্তু আমার মনে হচ্ছে আমি স্পষ্ট তাকে দেখেছি। এমনই যেন আমার চোখের সামনে এসে বসেছিল সে। ওদিকে দেখছি পাশে শুয়ে তুমি অঘোরে ঘুমোচ্ছ। কিছুক্ষণ থেমে মাধবী আবার বলতে শুরু করে, নীলু একথাও বলল, আমি আজ সকালের ভিতরেই খবর পাবো যে এই স্বপ্ন সত্যি। দিল্লি থেকে ট্রাঙ্ক কলে খবর আসবে যে নীলু কাল রাতে মারা গেছে। সোজা ওর মুখের দিকে তাকায় হেমাঙ্গ। সে একটু বিভ্রান্ত হয়ে পড়েছে। মাধবী হঠাৎ এসব বলে কি? হলো কি ওর? হেমাঙ্গ সান্ত্বনার সুরে বলে, বেশ তো, এখন তো প্রায় 10টা বাজে, কেউ তো ফোন করেনি। আর ধরো যদি। ইতস্তত করে হেমাঙ্গ। তারপর আবার বলে,
নীলু কিছুকাল ধরেই তো ভুগছিল। অবশ্য তোমরা দুজনে খুবই ঘনিষ্ঠ, কিন্তু তবু যা সত্য তাকে মেনে নিতে হবে। অনেক কাল থেকেই তো এই দুঃসংবাদের জন্য তৈরি হয়ে আছো। যদি সত্যই এই দুর্ঘটনা ঘটে থাকে তাহলে মাধবী যেন ঘুমের ঘোরে কথা বলছে, সেইভাবেই টেবিলের দিকে চোখ রেখে বলে, তোমার কথাই সত্য, কিন্তু স্বপ্নের ভেতর নীলু আরও কিছু বলেছে। সে কি বলেছে জানো? এইবার সোজা হেমাঙ্গর মুখের পানে তাকায় মাধবী, তারপর স্পষ্ট গলায় বলে, আমাকে সাবধান করেছে নীলু। বলেছে আজ রাত 12টার পর আমারও সব শেষ হবে। বিস্মিত হেমাঙ্গ বলে ওঠে, বলো কি, আজই রাত 12টা? যত সব গাঁজা! তোমাকে আমি কত দিন বলেছি ওইসব ভূত প্রেত আর গোয়েন্দা কাহিনী পড়া ছাড়ো, তুমি কিছুতেই কথা শুনবে না। মাধবীর কণ্ঠস্বর ক্ষীণ কিন্তু তীক্ষ্ণ, সে যেন আর্তনাদ করে উঠল। না, আমি আর বাঁচব না, আর বড় জোর 14-15 ঘন্টা। ঘড়ির দিকে সন্ত্রস্ত দৃষ্টিতে তাকিয়ে মাধবী বলল, আর কটা ঘন্টা মাত্র। এই বলে কান্নায় ভেঙে পড়ে মাধবী। এক মুহূর্তের জন্য হেমাঙ্গর মনে করুণা হয়েছিল। সান্ত্বনা দানের উদ্দেশ্যে মাধবীকে বুঝি স্পর্শ করার ইচ্ছে হয়েছিল, কিন্তু সেই ইচ্ছা দমন করে পকেট থেকে সিগারেট কেসটা বার করে নাড়াচাড়া করে, তারপর কণ্ঠস্বর ঈষৎ মোলায়েম করে বলে, দেখো, এসব তোমার বানানো গল্প কিনা কে জানে। যদি সত্যি বলেই ধরি তাহলেও স্বপ্ন, আর যদি স্বপ্ন হয় তাহলে দুঃস্বপ্ন। দুঃস্বপ্নকে মনে মনে রেখে বসে থেকেও কোনো লাভ নেই, তাকে ভুলতে হয়, ভুলতে শেখো। তা নিয়ে বৃথা মন খারাপ করে বসে থেকে লাভ কি? তন্দ্রাচ্ছন্ন ভঙ্গিতে বলে মাধবী, নীলু বললে যখন খবরটা পৌঁছবে তখন বুঝবে আমার কথা সবটুকু সত্যি। সে যে ভবিষ্যৎবাণী করছে তার প্রমাণ পাওয়া যাবে। হেমাঙ্গ বলে, ছাই প্রমাণ পাবে? কিছুই প্রমাণ হবে না। তুমি জানতে তোমার ভাইয়ের কঠিন অসুখ, সে অনেক দিন ধরে ভুগছিল। মাধবী, তুমি লেখাপড়া জানা মেয়ে, নিশ্চয়ই জানো মাঝে মাঝে ভাই বোনের মধ্যে এই জাতীয় সংবাদ আদান প্রদান ঘটে থাকে। ওকে বলে টেলিপ্যাথি। কোথায় কি হচ্ছে ওরকম বোঝা যায়। জানলার কাছ থেকে সরে এসে পরম প্রীতি ভরে মাধবীর মাথায় হাত রাখে হেমাঙ্গ। সান্ত্বনার ভঙ্গিতে বেশ মোলায়েম কণ্ঠে বলে, শোনো মাধবী, ব্যাপারটা বেশ করে তলিয়ে ভাবো। আজ এই 1955 তোমার এই ব্রাইট স্ট্রিটের বাড়িতে এই ধরনের ভৌতিক বাণী কি বিশ্বাস করতে ইচ্ছে হয়? তার চেয়ে মাথাটা মাটির দিকে করে আর পা দুটি উপরের দিকে করে হাঁটতে শেখা বরং সহজ। এসব কাণ্ড কখনো ঘটে না। তাছাড়া নীলু তোমাকে যেরকম ভালোবাসে সে কখনই এইভাবে স্বপ্নে ভয় দেখাবে না। সুতরাং উঠে পড়ো, যা কাজ আছে করো, খাও দাও, ফুর্তি করো। শুনছো? হেমাঙ্গ লক্ষ্য করল মাধবী কাঁপছে। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ওর কাঁধটা সজোরে ধরে। সাহস ও শক্তি দেওয়াটাই তার উদ্দেশ্য। স্বপ্নের ব্যাপারটি নেহাত একটা মন গড়া ফাঁকা আওয়াজ যে নয় তা এতক্ষণে বিশ্বাস হয়েছে হেমাঙ্গর। একটু আগেও ভেবেছে মাধবী অভিনয় করছে, ওকে বিভ্রান্ত করাটাই হয়তো তার ফন্দি। মাধবী একটু প্রকৃতিস্থ হয়ে বলে, আচ্ছা, তুমি যা বলছো তাই হয়তো ঠিক। আমারই কেমন সব গোলমাল হয়ে যাচ্ছে। স্বপ্নটা হয়তো আমার মনোবিকার। একটু পরেই আবার টেলিফোন বেজে উঠল। আবার মুখে হাত চেপে মাথা নিচু করে চুপ করে বসে রইল মাধবী। অতি দ্রুত পায়ে বেরিয়ে গেল হেমাঙ্গ টেলিফোন রিসিভ করতে। হ্যালো। ফিরে এলো, কিন্তু অনেক পরে। ওর মুখের দিকে তাকিয়ে সোজাসুজি প্রশ্ন করল মাধবী, কি দিল্লি থেকে খবর এলো তো? নীলু তাহলে নেই? মাথা নেড়ে সায় দেয় হেমাঙ্গ। সে একেবারে ঠান্ডা হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যা হাসি ঠাট্টার বিষয় ছিল এখন তা নিষ্ঠুর সত্য হিসাবে প্রমাণিত হয়েছে।
কি যেন একটা বলার চেষ্টা করলো হেমাঙ্গ, কিন্তু তার মুখে কথা জোগায় না। বিষয়টির ভয়ঙ্করত্বে সে স্তম্ভিত হয়ে গেছে। সান্ত্বনা দিয়ে তবু আরেকবার টেলিপ্যাথির কথা উচ্চারণ করে হেমাঙ্গ। টেলিপ্যাথি? সব কাজকর্ম ছেড়ে সারা দিনটা মাধবীর সঙ্গে কাটাবে স্থির করল হেমাঙ্গ। মাধবী কিন্তু ভীষণ আপত্তি জানালো। অবশেষে বলল, একা থাকলে তবু একটু শান্তি পাবো, অনেক ভালো থাকবো হয়তো। একটু আমাকে না হয় একাই থাকতে দাও। বেরিয়ে যাওয়ার সময় হেমাঙ্গ গম্ভীর গলায় বলল, সত্যি বলছি, তখন তোমাকে ঠাট্টা করেছি বলে এখন মনে কষ্ট হচ্ছে। ওই টেলিফোনের কথাটি বলা উচিত হয়নি আমার। মাধবী বেশ ঠান্ডা গলায় বলে ওঠে, তাতে কি, বেশ করেছো, সংসারে এমন ঘটেই থাকে। হেমাঙ্গর গাড়ির আওয়াজ মিলিয়ে যেতেই মাধবী তাড়াতাড়ি গিয়ে টেলিফোনটা ধরে। ওপার থেকে সাড়া আসতেই কান্নায় আকুল হয়ে ওঠে মাধবী। অপরপক্ষ কোমল গলায় প্রশ্ন করে, হলো কি তোমার? বলতেই হবে সব খুলে। অতি কষ্টে মাঝে মাঝে চাপা কান্নায় বাধা পেয়ে ওপার থেকে শোনা কথায় আঘাত পেয়ে কোনো রকমে সমগ্র কাহিনী শেষ করলে মাধবী। কিন্তু স্বপ্নের কথা উল্লেখ করতে গিয়ে এমন কতগুলি নতুন কথা বলল যা হেমাঙ্গ বলেনি। প্রতুলদা, আমার বিছানায় নীলু যখন বসেছিল তখন আমি ওকে প্রশ্ন করলাম, যা ঘটবার তা ঘটবেই, তবু আমাকে সাবধান করার হেতু কি? আমি জানতে চাইলাম কোনো উপায় আছে কি বাঁচবার। নীলু বলল, একেবারে নেই বলে কোনো কথা নেই, পালাবার পথ নিশ্চয়ই আছে। ভাগ্যের হাত থেকে বাঁচার রাস্তা হলো অতিশয় সাবধানে থাকা, তাহলে হয়তো পরিত্রাণ পেতে পারো। কিন্তু প্রতুলদা তারপর আমার মুখের দিকে অতি বিষণ্ণ চোখ মেলে বলল, কিন্তু মাধুদি, তোমার যেরকম কাণ্ড, প্রতুলদাকে নিয়ে যেভাবে মেতে আছো, তাতে যে তুমি অত সহজে নিষ্কৃতি পাবে মনে হয় না। কিছুক্ষণ চুপ করে রইল। অপর প্রান্ত থেকে যে কথা ভেসে আসছে অতিশয় আগ্রহ ভরে তাই শুনছে মাধবী। তারপর অতি ক্ষীণ গলায় বলে, প্রতুলদা, আমি বেশ বুঝতে পারছি এ যাত্রা আর নিস্তার নেই। স্বপ্নের একাংশ যখন ফুলে গেছে তখন অপর দিকটাও নিশ্চয়ই ফুলে যাবে। কেউ আমাকে বাঁচাতে পারবে না। প্রতুলদা, আমাদের... অপর প্রান্ত থেকে প্রতুলদা বলে ওঠে, ননসেন্স, কি সব বাজে বকছো? একটু শক্ত হও লক্ষ্মীটি, এই সময় মনটাকে এত দুর্বল করতে নেই। এবার জোর গলায় বলে মাধবী, না প্রতুলদা, ব্যাপারটা সবটুকু একেবারে ননসেন্স নয়। আজ সকালেই লক্ষ্য করেছি উনি আমাকে বেশ সন্দেহ করছেন, বেশ বাঁকা বাঁকা কথাও বলেছেন। আমি সব শুয়ে গেছি। এমনকি এই ইঙ্গিতও করেছেন যে কোনো ভালোবাসার জনের ফোন পাওয়ার জন্য আমি উন্মুখ হয়ে আছি। এরপর আর কি বলবে? ও বাবা, এত সব কাণ্ড ঘটেছে! হ্যাঁ, সেই জন্যেই আমি বিশ্বাস করছি যে নীলুর ব্যাপারটা নিছক উড়িয়ে দেওয়ার মতো নয়। প্রতুল বলল, কিন্তু মাধবী, আমি না হয় ধরলাম নীলুর কথাই ঠিক, তবু জিনিসটা অবিশ্বাস্য। ধরো হেমাঙ্গ আমাদের এই ব্যাপারটা জানলো, তো সে কি তোমাকে খুন করবে? অন্তত তুমি তো সেই কথাই বলছো। জানি না কি করবে না করবে, শুধু এইটুকু বুঝেছি আমার ভয় হয়েছে, ভীষণ ভয়। আজ আর আমাদের দেখা করার দরকার নেই। অন্তত বিপদটুকু না কাটা পর্যন্ত দেখা না করাই ভালো। আজ যদি দেখা না হয় আমাদের, তাহলে হয়তো নীলুর কথাটা বিফল হতে পারে। খানিকটা আত্মত্যাগ বলা যেতে পারে। নীলু বলেছিল, তোমার যা অবস্থা তাতে হয়তো তুমি সামলাতে পারবে না। তাহলে আর যাচ্ছি না। অনেক বিতর্কের পর প্রতুলের কণ্ঠস্বর রাজি হলো। তারপর শান্ত গলায় সান্ত্বনা দিয়ে বলে, কিন্তু মাধবী, কথা দাও তুমি এসব কথা নিয়ে মোটেই চিন্তা করবে না, এতটুকু মাথা ঘামাবে না।
আমি আবার তোমাকে রাত 12টার পর ফোন করব। আচ্ছা, তাই করো প্রতুলদা। আমাকে তুমি ঠিক রাত 12টার পর ফোন করবে, 12:15 ভেতর। তাহলে বুঝবো বিপদ কাটলো, আর তুমিও জানবে কি খবর। কিন্তু প্রতুল কি প্রশ্ন করতে যায়। মাধবী তাড়াতাড়ি বলে, কোনো ভয় নেই, একবার শুলেই ওর আর জ্ঞান থাকে না, একেবারে পাথর হয়ে যায়। এমনিতেই এত ঘুম, তাই আজ আবার শনিবার, ক্লাব হয়ে ফিরবে। বুঝতেই পারছো এতটুকু জ্ঞান থাকবে না। ঠিক তাহলে 12টার পর ফোন করবে। তুমি ফোন করো, যদি বুঝতে পারে বলবো রং নাম্বার। খাওয়া দাওয়া অনেকক্ষণ শেষ হয়েছে। হেমাঙ্গ শুতে গেছে অনেক আগে। আয়নার দিকে তাকিয়ে ড্রেসিং টেবিলে চুপ করে বসে আছে মাধবী। হেমাঙ্গকে অনেক বুঝিয়ে শুতে পাঠানো হয়েছে, কিছুতেই সে শোবে না। বলেছিল, তুমিও বরং শুয়ে পড়ো, আজ আর সেলাই করে কাজ নেই। সারা দিন ধরে মনটা ক্লান্ত হয়ে আছে, বিশ্রামের প্রয়োজন। মাধবী চুপ করেছিল, তবু বারবার বলেছে হেমাঙ্গ। ঠিক বলছো, তোমার শরীর ভালো আছে? মাধবীর চোখের কোণে জল দেখে হেমাঙ্গ শুতে গেছে। এতক্ষণে মাধবী একটু স্বস্তি বোধ করছে। শেষ পর্যন্ত কিছুই হয়নি, আর কতটুকুই বা বাকি। এর মধ্যে কি আর ঘটতে পারে? স্বপ্নের প্রথম দিকটা মিলেছে, তাই শেষটাও মিলবে এমন কথা নেই। কাল শরীর বুঝে না হয় প্লেনে চলে যাবে দিল্লি। নীলুর কথাটাও তো মোছা যায় না মন থেকে। জানলার ধারে গিয়ে পর্দাগুলি ঠিক মতো টেনে দেয় মাধবী। জানলার নিচেই ছোট্ট বাগান, কত বিচিত্র মৌসুমি ফুল ফুটে আছে। এই ম্লান আলোয় অস্পষ্ট কার্পেটের মতো মনে হয়। কত কাছে অথচ কত দূরে। জানলায় কোনো পর্দা নেই, নতুন ফ্যাশন। যদি এই জানলার ফাঁকে উড়ে যাওয়া যেত, সত্যি যদি পাখনা থাকতো, কত মজাই না হতো। হেমাঙ্গর ভ্রুকুটি উপেক্ষা করে ডানা মেলে উড়ে চলে যেত মাধবী। কত দূর দিগন্তের পাড়ে মেঘের সঙ্গে গিয়ে মিশত। কিন্তু কী সব কথা ভাবছে মাধবী, পাগলের মতো। ডানাই বা মেলবে কেন? কলহ যদি হয়, সামনের দরজাও খোলা রয়েছে, তারপর প্রশস্ত রাজপথ। এখন সে অনেক ভালো আছে, এত ভালো আছে যে এই উদ্দাম চিন্তার উদ্ভট সম্ভাবনায় সে হাসতে পারছে। এই স্তব্ধতার মধ্যে কিসের যেন একটা অদ্ভুত শব্দ শোনা গেল, অপূর্ব তার ঝংকার। প্রথমটা কিছুতেই বুঝতে পারে না মাধবী শব্দটা কিসের। পরে মনে পড়ল, সিঁড়ির ওপরকার ঘড়িটার ঘণ্টা বাজার আগে এমনই শব্দ হয়। তারপর ঘণ্টা বাজল, 1, 2, 3। ভালো করে কান পেতে শোনে মাধবী। 12টাই বাজলো শেষ পর্যন্ত। তবু কিছুক্ষণ সেইভাবে বসে রইল মাধবী। 12টা যে বেজেছে সে বিষয়ে নিশ্চিন্ত হওয়া চাই। অনেকক্ষণ চুপ করে কপালে হাত রেখে বসে রইল মাধবী। সেই অশুভ মুহূর্ত পার হয়ে সে এসেছে নবীন জীবনে, সংকটের হাত থেকে নিষ্কৃতি পেয়েছে। বারবার ভাবে বিপদ কাটল। পা টিপে একবার হেমাঙ্গর বিছানার পাশে এসে দাঁড়ালো, মুখে তার বিজয়িনীর দীপ্ত ভঙ্গিমা। তারপর পাশের ঘরে টেলিফোনটির সামনে বসে পড়ল। টেলিফোনটা বাজলেই সেটা যাতে ধরতে পারে। মনে মনে 1, 2 করে 7 মিনিট, 8 মিনিট পর্যন্ত সময় গুনল। তারপর আর তার এতটুকু অপেক্ষা করার ধৈর্য থাকে না। চোরের মতো অতি সন্তর্পণে সে টেলিফোনের রিসিভারটা তুলে নিয়ে কম্পিত কণ্ঠে প্রতুল লাহিড়ীর ফোন নাম্বারটা উচ্চারণ করে। অনেক পরে ওপার থেকে প্রতুলের কণ্ঠ শোনা যায়। হ্যালো। অনুযোগের সুরে মাধবী বলে, কি হলো তোমার? কখন 12টা বেজে গেছে, 12:15টাও হয়ে গেল, তোমার সাড়া নেই কেন? সে কি, এর মধ্যেই 12টা 15? হতেই পারে না, এখন তো 12:15। তোমাদের ঘড়ি নিশ্চয়ই ভীষণ ফাস্ট চলছে। হঠাৎ পিছনে কি যেন খসখস করে উঠল।
সচকিত মাধবী সন্ত্রস্ত ভঙ্গিতে পিছনে তাকিয়ে দেখে রবারের স্লিপার পায়ে হেমাঙ্গ নিঃশব্দে দাঁড়িয়ে আছে। চোখের চাউনিটা কেমন যেন উদ্ভ্রান্তের মতো। উত্তেজিত ভঙ্গিতে মাধবী বলে, ওহ, তুমি বুঝি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছো? তারপর সহসা রিসিভারটা ছুঁড়ে ফেলে দিয়ে উদ্দাম গতিতে মাধবী ঘর থেকে বেরিয়ে যায়। পিছনে যেন হেমাঙ্গ দৌড়ে আসছে, তার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। ঘর থেকে বেরিয়ে সোজা সেই জানলার ধারে এসে পৌঁছায় মাধবী। ভীষণ আতঙ্কে তার সারা শরীর কম্পমান। তারপর হঠাৎ জানলার ওপরে উঠেই শূন্যে ঝাঁপিয়ে পড়ে। হয়তো তখনও ডানা মেলে দেওয়ার স্বপ্নের ঘোর তার কাটেনি। মাধবী, মাধবী! চিৎকার করে ওঠে হিমাঙ্গ, কিন্তু কাছে আসার অনেক আগেই মাধবীর অচেতন দেহ মরশুমে ফুলের উপর লুটিয়ে পড়েছে। অনেক দূরে থানার ঘড়িতে 12টা বাজল। আপনারা এতক্ষণ শুনছিলেন ছায়া পূর্বকামিনী। গল্পে কথকের ভূমিকায় ছিল সময়িতা, মাধবীর চরিত্রে ছিল ত্রিপর্ণা, প্রতুল হয়েছিল অর্ণব এবং হেমাঙ্গর ভূমিকায় ছিলাম আমি হিমাদ্রি। ছায়া পূর্বকামিনী গল্পটি রচনা করেছিলেন ভবানী মুখোপাধ্যায়। সাহিত্যিক ছাড়াও তিনি ছিলেন বিপ্লবী, সাংবাদিক এবং সম্পাদক। প্রাথমিক জীবনে তিনি ভারতীয় রেলে চাকরি করেছিলেন। পরে তিনি রেল শিল্পী চক্র গঠন করেন। তিনি অসংখ্য উপন্যাস, কবিতা এবং ছোট গল্প সৃষ্টির পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন তাৎপর্যপূর্ণ লেখনী অনুবাদ করে গেছেন। জর্জ বার্নার্ড শ, অস্কার ওয়াইল্ড, শরৎচন্দ্র সহ বিশ্ব সাহিত্যের বিভিন্ন লেখকের জীবনী সংক্রান্ত তার লেখা বিশেষভাবে উল্লেখযোগ্য। তার জন্ম হয় 1909 সালের 22শে ডিসেম্বর এবং তাকে আমরা হারাই 1991 সালের 5ই জুলাই। আশা করব আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। আজকের সমগ্র কাহিনীটির মূল ভাবনা, এডিটিং এবং বাস্তবায়নের নেপথ্যে ছিলাম আমি হিমাদ্রি। এই গল্পটির আবহ সঙ্গীত পরিবেশনা করেছে অরিত্র এবং সূর্য। এছাড়াও আজকের এই পরিবেশনায় আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছে অনন্যা। আজকের পরিবেশনা আমরা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই সাক্ষাৎ হবে একটি নতুন গল্প নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।